নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটের মুখে। এখন যে হারে বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা এখন চলছে না সেটা আমি বলবো না, কিন্তু যে অস্থির পরিস্থিতি তাতে কিন্তু অফিস কাছারি, স্কুল, কলেজ, ব্যাংক, হসপিটাল সব বন্ধ। আইন আদালত তো প্রায় নেই, পুলিশ নেই। একটা অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। ব্যাংকের এটিএম এ টাকা নেই, অর্ধেক ব্যাংকের দরজায় তালা, খুলতে সাহস পাচ্ছে না, লুট হয়ে যাবে এরকম একটা অবস্থা। দোকানের সামনে দোকানদারেরা সমস্ত দলবদ্ধ হয়ে পাহারা দিচ্ছে কখন না লুট হয়ে যায়। টোটাল একটা পরিস্থিতি একেবারে পুরো ঘোরালো হয়ে রয়েছে বাংলাদেশে। এখন সরকার যারা চালান, মুশকিলটা হয়েছে সরকার যারা আমলা বা সরকারি পদস্থ অফিসার যারা আছেন তারাই তো মেনলি সরকারের প্রশাসনটা চালায়, তো হচ্ছে এরাই। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যারা আছে তারা তো এদের মাধ্যমে তারা বলে দেন সরকারটা চালায়, কিন্তু এরাই কিন্তু শাসন যন্ত্র। তারা তো অর্ধেক পালিয়ে গেছে আর অর্ধেক মার খাওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছেন। কারণ সরকারি লোক মানেই তুমি আওয়ামী লীগের লোক। এখন কাজটা করবে কি? এই ডক্টর ইউনূসের নেতৃত্বে, আবার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে 17 জনের একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেই সরকারে যারা আছেন তারা একদম সাদামাটা মানুষ। তারা প্রশাসন চালানোর ব্যাপারে তাদের কোনো দক্ষতা নেই, তাদের কোনো জ্ঞান নেই, তারা রাজনীতি জানেন না, তারা উড়ে এসে জুড়ে বসেছেন। আর ডক্টর ইউনূস তিনি তো একজন শিক্ষাবিদ, তিনি কূটনীতি, রাজনীতি এর কোনো প্যাচ পয়সার কিছুই জানেন না। দেশ কি করে চালাতে হয় তাও তিনি জানেন না। ফলে আজকে এতগুলো দিন কেটে গেলেও, 7 দিন প্রায় হয়ে গেছে কেটে গেলেও, তিনি সরকারের যে কি রূপরেখা হবে সেই রূপরেখা কিন্তু তিনি আজ পর্যন্ত বলে উঠতে পারেননি। আচ্ছা, এখানে একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ ইকোনমি হাসিনা বিদায়ে বেলাইন অর্থনীতি, বাংলাদেশও ভিখারি হবে পাকিস্তানের মতো। দুর্দান্ত গতিতে এগোচ্ছিল বাংলাদেশের অর্থনীতি। 2011 থেকে 2019-এর মধ্যে টানা 6% হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের জিডিপি। কিন্তু হাসিনা বিদায় সেই দেশের অর্থনৈতিক ভয়ানক ক্ষতি করতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দ্রুত ব্যবস্থা না নিতে পারলে কিন্তু সমূহ বিপদ। এখন বাংলাদেশে যে ভালো লোক নেই, ভালো মাথা নেই তা কিন্তু নয়। বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো মানুষ আছেন, মাথা আছেন। তাদেরকে যদি ইউজ করা হতো, বাংলাদেশে প্রচুর প্রতিভা সম্পন্ন মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু এই 17 জনের তালিকার মধ্যে রাখা হয়নি। এরকম সব মানুষকে তো আর আমি চিনি না। আমি ধরুন একটা মানুষকে আমি চিনিও বলবো না, আমি তাকে দেখেছি বছর খানেক ধরে। আমি বাংলাদেশি বিভিন্ন টক শো গুলো আমি দেখি, তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও আমি লক্ষ্য করি। তিনি হচ্ছেন গোলাম মওলা রনি। এই গোলাম মওলা রনি সাহেব, উনি প্রচন্ড শিক্ষিত পণ্ডিত মানুষ। উনি আমার থেকে বয়সে ছোট, উনি যা হিসেব দেন তাতে আমার থেকে উনি বয়সে ছোট। কিন্তু এই কথা আছে না, বিদ্বান সর্বত্র পূজ্যতে। তো উনি ছোট হলো ওনাকে কিন্তু আমি প্রচন্ড সম্মান করি। এখন এই রনি সাহেব, উনি তার নিজের চ্যানেলে এবং বিভিন্ন টক শোতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যে ছবিটা তুলে ধরেছেন, একেবারে একটা কঠিন বিষয়কে একটা সাদা মাটা একটা ঘরোয়া আলোচনার মধ্যে খাইয়ে দিয়েছেন। তিনি যা বলছেন সেটা যদি আপনাকে আমি বলছি, আপনাদের শুনলে না আপনারা বুঝবেন যে বাংলাদেশ কতটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে রয়েছে। উনি বলছেন আওয়ামীপন্থী সংস্থাগুলোর প্রচুর ঋণ আছে, বিদেশে বিনিয়োগও আছে। সেই ঋণের পরিমাণ কতটা অংশ খেলাপি হয় এবং বিদেশি বিনিয়োগের কতটা অংশ ফিরে আসবে তা নিয়ে
ঘোর সংশয় রয়েছে। মানে এই যে যত আওয়ামী লীগ পন্থী যত লোকজন ছিল না, ব্যবসায়ী ছিল, তারা বড় 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 ইন্ডাস্ট্রি করেছিল, সব পরে আসছি সেগুলোর নামে। তো এই ইন্ডাস্ট্রিগুলো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছিল এবং সারা বাংলাদেশ জুড়ে তারা প্রচুর ইন্ডাস্ট্রি করেছেন এবং তারা বাইরেও কিছু ইন্ডাস্ট্রি তৈরি করেছেন লোন নিয়ে। সেই বাইরের টাকাটা এবং দেশের ইন্ডাস্ট্রির যে টাকাটা, সেই টাকাটা এখন ফেরত আসবে কিনা তা নিয়ে এখন ঘোর সংশয় দেখা দিয়েছে। কারণ সব কটা প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে, আর এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু লাখে লাখে মানুষ যারা চাকরি করেন। এই যে যারা আজকে বিপ্লব দেখাচ্ছেন না, 1 মাস বাদে বাবা যখন টাকাটা আনতে পারবেন না, যখন পকেটে টান ধরবে, তখন বিপ্লব না জানলা দিয়ে উড়ে চলে যাবে। তিনি কতগুলো নাম বলেছেন, যেমন ভ্যাকসিনকো, গাজী সংস্থা, গাজী গ্রুপ মানে আমাদের প্যাটন ট্যাঙ্কের মতো ওই সমস্ত ট্যাঙ্ক, তারপরে ওই জলের পাইপ লাইন, তারপরে আপনার টিনের শেড, নানান ধরনের মানে সকাল থেকে রাত অব্দি যা যা আপনার লাগে মানে ব্যবহার্য সমস্ত এই গাজী গ্রুপ তৈরি করত। গার্মেন্ট শিল্প, যে গার্মেন্ট শিল্প যেগুলো ছিল, সেই গার্মেন্ট শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ অনেক মালিক পালিয়ে গিয়েছে। আচ্ছা, ছাড় পায়নি পত্রিকাও, সমকাল পত্রিকা, তার যেহেতু আওয়ামী লীগ পন্থী ছিলেন মালিক, তিনি পালিয়ে গিয়েছেন। চ্যানেল 24 তিনি পালিয়ে গিয়েছেন। হামিম গ্রুপের মালিক একে আজাদ, তিনি পালিয়ে গিয়েছেন। এই যে হামিম গ্রুপ, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্রুপগুলোর একজন বলে জানাচ্ছেন রনি সাহেব। বাংলাদেশের সেরামিক যে ইন্ডাস্ট্রি আছে, তার যে মানে শিল্প মানে তার যে মালগুলো, সেগুলোর কিন্তু প্রচন্ড চাহিদা দেশে এবং বিদেশে। এত ফাইন কাজ করে সেরামিক ইন্ডাস্ট্রি, একটা সেরা সেরামিক ইন্ডাস্ট্রি। তিনি নামটা কি বললেন আমি হয়তো বুঝতে পারিনি বা আমি মিস করে গিয়েছি। তার সংস্থাটাও তালা পড়েছে, মানে হামলা পড়েছে। সেই সংস্থার 1000 থেকে 1500 কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকে। এই যে ঋণগুলো যদি না আসে তাহলে পরে কি হবে? ঋণের টাকা যদি না আসে, ঋণ হয়। তারপরে আছে এসআর গ্রুপের মতো গ্রুপ আছে, এসআর গ্রুপ বড়। তাছাড়া আছে মেঘনা গ্রুপের সময় টিভি, যেটা সময় টিভি, সিটি গ্রুপের 71 টিভি, বসুন্ধরা গ্রুপের মতো বড় কোম্পানি। বসুন্ধরা, যারা রিয়েল এস্টেট থেকে আরম্ভ করে একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করত, সেই বসুন্ধরা গ্রুপ, তার মালিকও পলাতক। সুতরাং এই যে টোটাল ইন্ডাস্ট্রির ওপরে যে হামলাটা হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। এবং সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা হামলা করেছে, তারা তো চাকরি করে না, চাকরি তো করে তার বাপ, ঠাকুরদা, কাকা, জ্যাঠা, তারা তো চাকরি করে। সে যে পয়সাটা নিয়ে আসেন, সেই পয়সায় পকেট মানিতে বাইরে বেরিয়ে এই সমস্ত হামলাবাজি হচ্ছে আর মস্তানি হচ্ছে। এই মস্তানিগুলো কিন্তু কদিন বাদে যখন বাবা টাকা আনতে পারবে না, জ্যাঠা টাকা আনতে পারবে না, তখন কিন্তু মস্তানিটা কিন্তু বেরিয়ে যাবে। কারণ পেট হচ্ছে এমন একটা জিনিস না, পেট কোনো বাধা মানে না। এই সংকটের সময় কত মানে সরকারি সম্পত্তি, কত বেসরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে, তার কোনো মানে হিসেব পাওয়া যাচ্ছে না। হিসেব হবে কি করে? হিসেব করার মতো লোক নেই, পুলিশ নেই, মানে রাস্তাঘাট ফাঁকা, ছাত্ররা ম্যানেজ করছে কোনো মতে। কদিন করবে? ঘরের কে বোনের মোস্তার হবে কদিন? এই যে গত 15 দিন ধরে একেবারে মানে একটা কন্টিনিউয়াস হামলা চলছে। কন্টিনিউয়াস হামলায় অন্তত রনি সাহেব বলছেন যে 1000 কোটি টাকার বেশি জিডিপি লস হয়েছে। 1000 কোটি টাকা। এখন ব্যবসা বাণিজ্য যদি সমস্ত কিছু আমরা ধরি, মানে উনি বলছেন সমস্ত কিছু যদি ধরা যায়,
তাহলে গত এই 12-14 দিনে, এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত 7-10-8 দিনে টোটাল লস হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। এখন দেশের যে অবস্থা, তাতে মানে এই যে টোটাল বাংলাদেশের যা বাজেট, সেই বাজেটে 30 থেকে 35% সম্পত্তি এই হামলাতে নষ্ট হয়ে গেছে। এই দেশকে 1 বছরের জন্য চালাতে গেলে দরকার হচ্ছে 25 থেকে 30 বিলিয়ন ডলার। তো যাই হোক, ওনার মতে এই যে 25 থেকে 30 বিলিয়ন ডলার এখন ডক্টর ইউনূসকে জোগাড় করতে হবে। কারণ সরকারি কর্মচারীদের মাইনে আছে, তাদের পেনশন আছে, বিভিন্ন ভাতা রয়েছে, সরকারি খরচ রয়েছে, সেইগুলো চালাতে গেলে ডক্টর ইউনূসকে টাকা জোগাড় করতে হবেই, এবং সেই টাকা জোগাড় না করা পর্যন্ত তিনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। ফলে এই মুহূর্তে ডক্টর ইউনূস কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছেন। আরো চাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভারতীয় প্রচুর সংস্থা আছে, আদানি থেকে আরম্ভ করে আদানির থেকে ছোটখাটো প্রচুর সংস্থা রয়েছে যারা বিদেশে বিনিয়োগ করে রেখে দিয়েছে, এবং বিদেশে বিনিয়োগ তাদের তো আপাতত ডুবে গেছে। ভারতবর্ষের সংস্থা তারা ঠিক অন্য জায়গা থেকে বন্দোবস্ত করে তারা তুলে নেবে, সেটা বড় চাপ নয়। কিন্তু চাপটা বাংলাদেশের কোথায় জানেন? আদানির যে পাওয়ার সেক্টর, বাংলাদেশে যে পাওয়ার দেয়, সেই পাওয়ার সেক্টর, মাফ করবেন, সেই পাওয়ার সেক্টরকে যদি টাকা না দেওয়া হয়, যে বিদ্যুৎ সাপ্লাই করছে আদানি গ্রুপ, সেই টাকা যদি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু অন্ধকারে ডুবে যাবে। 1-1.5 মাসের মধ্যে অন্ধকারে ডুবে যাবে। তাছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যদি এখন কয়লা না পৌঁছালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তাহলে টোটাল বাংলাদেশ শাটডাউন। এইবারেতে বিপ্লব মাথায় উঠেছে, এইবারেতে বোঝ কি হবে। হাসিনা গেছে, খুব ভালো হয়েছে, আপনারা শান্তি পেয়েছেন, খুবই ভালো হয়েছে, ঠিক আছে, ভারতের কেউ যায় আসে না, ভারতের মধ্যে নাক গলাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার সামলাবেন কি করে। আর ভারতের থেকে তো এখন তো ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে, তা বাণিজ্যটা যখন চালু করবেন কি করে? আপনার ভারত যদি ইচ্ছে করে তাও চালু করতে পারবেন না, কারণ আপনারা এমন মারধর করেছেন, ইমিগ্রেশন অফিসার থেকে আরম্ভ করে কাস্টমসের অফিসার পর্যন্ত সবাই ড্রেস ফ্রেস খুলে এখন গাড়ি ফাড়ি লাগিয়ে এখন চুপ করে আম গাছতলায় বসে আছে, তারা কেউ আর যাচ্ছে না। এখন ইমিগ্রেশন অফিসার যদি না থাকে আর কাস্টমস অফিসার যদি না থাকে, তাহলে ইমিগ্রেশন অফিসার না থাকলে পরে আপনি বর্ডারে যাতায়াত করতে পারবেন না, আর কাস্টমস অফিসার যদি না থাকে তাহলে মাল দেওয়া যাওয়া আসাও করতে পারবেন নতুন করে। যে কয়েকজন আছে তারা হচ্ছে 3 মাসের যে পিরিয়ডটা আছে, সেই 3 মাসের পিরিয়ডের মালগুলো যাচ্ছে আসছে, তারপরে টোটালি শাটডাউন হয়ে যাবে। তখন আপনারা কোথায় যাবেন এখন থেকে ভাবুন, এখন থেকে ভাবতে শুরু করুন, তাহলে পরে দেখবেন যে একটা রাস্তা যদি খুঁজে পাওয়া যায়, নাহলে পরে পাকিস্তানের মতো কিন্তু আপনাদের অবস্থা হবে। পাকিস্তান তো বড় মিয়া, এখন ছোট মিয়া সুবহানাল্লাহ হয়ে যাবে। এটা মাথায় রেখে কাজ করুন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।